এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। প্রেগন্যান্সি রিপোর্টটা 2 হাতে আঁকড়ে রেখে আজকে রুহিও বেইমানি শহর ছেড়ে চলে যাচ্ছে। 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা পানির ধারা। আর যে এ ব্যর্থতার শহরে আর থাকা যাচ্ছে না, কার জন্যই বা থাকবে? আজ এতগুলো বছর ধরে একজন মানুষকে নীরবে ভালোবাসলো বলে কি তাকে শেষমেশ শূন্য হাতে ফিরতে হলো? ওই মানুষটা জানতেও পারল না তাকে ভালোবেসে একটা মেয়ে কত যন্ত্রণায় না সহ্য করছে। রুহি মাঝে মাঝে ভাবে কি দোষ ছিল তার, শুধুতে ভালোই বেসেছিল। ওই মানুষটা ভালোবাসতে না পারুক, অন্তত নিজের স্ত্রী হিসাবে সম্মানটা তো দেখাতে পারত। সব অপমান রুহি নিজে সহ্য করেও ওই মানুষটার পাশে ছায়া হয়ে থাকতো, তার সব দুঃখের দুঃখীর সঙ্গী হয়ে থাকতো। সে হয়তো ভালোবাসেনি, কিন্তু রুহি তো বেসেছে। স্ত্রীর মর্যাদা না দিতেও কিন্তু সারাক্ষণ চোখের সামনে তো থাকতে পারতো। বাসের সিটে মাথা হেলিয়ে এই কথাগুলো ভাবতে থাকে। তার চোখ বেয়ে পড়তে থাকে নোনা জল। মনে মনে বলছে, কেন করলেন আমার সাথে সিরহান? কেন করলেন? কি ক্ষতি করেছি আমি? শুধু ভালোই বেসে গেলাম, সবাই বিনিময়ে কিছুই পেলাম না। আর আপনিও ঠিক এক কাজটাই করেছেন। আমায় ভালোবাসলেন না কেন সিরহান? কথাগুলো ভাবতেই তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তার হাউমাউ করে কান্না করতে ইচ্ছে করছে, একটা আশ্রয় চাই শুধু কান্না করার জন্য। এরই মাঝে হঠাৎ করে ফোন বেজে উঠল। রুহির ভার্সিটির বান্ধবী রিনি ফোন দিয়েছে। কোথায় আছিস তুই রুহি? এই তো বাসে উঠলাম। কিছুটা কাঁপা কণ্ঠে বলল কথাটা। বুনু, তুই কি কাঁদছিস? না না না, কিসের জন্য কাঁদবো আমি? কার জন্য কাঁদবো বলতে পারিস? তুই নামার আগে ফোন দিস কিন্তু। আর এখন তুই ফোনটা রাখ, একটু ঘুমিয়ে নে। অনেকটা পথে যাননি। এখন তো তুই একা না, সেটাও তো তোর ভাবতে হবে, তাই না? আচ্ছা রাখছি, পরে কথা হবে বলেই রুহি ফোন কেটে দিল। আবারও নিজের ভাবনায় ডুবে গেল। অন্যদিকে পুরো শহরে তন্ন তন্ন করে খুঁজছে সিরহান রুহিকে। সিরহান জানে রুহির যাওয়া কোনো জায়গা নেই এই শহরে আছে, হয়তো কোথাও ঘাপটি মেরে কাঁদছে, আবার নিজে নিজে বিড়বিড়িয়ে সিরহানকে গালমন্দ করছে। বড্ড অভিমানী মেয়ে সে। সিরহান তো ভালোই জানে, মনে মনে প্রে করছে আল্লাহ যেন তার প্রেয়সীকে তার কাছে ফিরিয়ে দেয়। খুব অন্যায় করেছে সে, সব ঠিক করে দিবে সে, সবটা শুধু একবার ফিরে পাক। আর এখন তো রুহি একা নয়, তার সাথে আছে সিরহানের অস্তিত্ব, তার অংশ। তার কি হবে? সিরহান মনে মনে বলছে, এত বড় একটা কথা তুমি আমার থেকে লুকালে, আমাকে জানানো প্রয়োজন বোধ করলে না? আমার বাচ্চার কথা আমাকে জানালে না, কেন এমন করলে? মেঘপরি, শুধু একবার তোমাকে খুঁজে পাই তখন বুঝিয়ে দেব মেয়র সিরহান তাজওয়ার তীর্থ আসলে কি। আজকে যদি পার্টির পর সে রুমে না যেত তাহলে হয়তো জানতে পারতো না এত খুশির খবর। নিজেকে তখন কেমন পাগল পাগল লাগছিল। রুহিকে কাছে পেলে হয়তো কোলে নিয়ে সারা ঘর ঘোরাতো। তখনই রুহির কথা মাথায় আসার পর পার্টিতে ঘটে যাওয়ার কথাগুলো মনে পড়ে। মেয়েরা হয়তো কোথাও রাগ করে বসে আছে, কিন্তু সে জানতো না তার মেঘপরি অনেক আগেই তার চোখে ধুলো দিয়ে বেরিয়ে গেছে। সারা বাড়ি খুঁজেও যখন পেল না, তখন সে বুঝতে পারলো তার মেঘপরি চলে গেছে তার সাথে অভিমান করে। তখন সে হাত দিয়ে মুখ ঢেকে মাটিতে বসে পড়ল। তারপর রুহির নাম ধরে জোরে চিৎকার করছে, রুহি। এখন কেন কাঁদছো দাদা ভাই? যখন ওই মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসতো, তোমাকে একটু দেখার জন্য পাগলের মতো করত, তোমার সঙ্গ পাওয়ার জন্য এত চেষ্টা করত, তখন কই ছিলে? এভাবে বলিস না সারিন, আমার হাত পা বাঁধা ছিল, আমি ইচ্ছে করলেই তাকে কাছে টানতে পারতাম না। তুমি কোনো ছোট বাচ্চা না ভাই, যে তোমাকে কেউ চালাবে আর তার কথায় তুমি চলবে। যে চলে গেছে তাকে যেতে দাও, তাকে খোঁজার চেষ্টা করো না, তাকে আর পাওয়ার চেষ্টা করো না। তুমি মৃদুলা আপুকে বিয়ে করে জীবনে এগিয়ে যাও, সে তোমাকে মুক্তি দিয়ে গেছে। আমি জানি আমার রুহি এমন মেয়ে কোনোদিনও তোমার সামনে নিজের অধিকার নিয়ে আসবে না। কান্না ভেজা চোখে মুখে হাসি নিয়ে সারিন কথাগুলো বলে দিল। তারপর সিরহানকে কিছু না বলতে দিয়ে বাড়ির ভেতরে চলে গেল।
সিরহান সেখানেই বসে নিজের চোখে জল ফেলছে। বসা থেকে উঠে বেরিয়ে গেল রুহির খোঁজে, কিন্তু ততক্ষণে বাস ছেড়ে দিয়েছে। বাসার ভিতরে ঢুকতেই সারিন দেখল সবাই কেমন হাসি তামাশায় মেতে আছে। সারিনের সব কিছু বিষাক্ত লাগছে। তখনই রুহি মা মুনমুন খান সারিনকে জিজ্ঞাসা করে, তোমাদের সেই নবাব নন্দিনী কোথায়? সারিন মাঝে মাঝে ভেবে পায় না এই মহিলা রুহির নিজের মা তো, কিন্তু মুখে কিছু না বলেও তাকে মনে মনে অভিশাপ দিতে ছাড়ে না। কিন্তু এখন কিছু বলল না, কাতর কণ্ঠে বলল, চলে গেছে আন্টি, সে চলে গেছে। আপনাদের সবাইকে মুক্তি দিয়ে চলে গেছে। খুশি হয়েছেন তো? যান সেলিব্রেট করুন, আজকে তো আপনাদের খুশির দিন। রুহির মা অবাক চোখে সারিনের দিকে তাকিয়ে থাকে। সে বলার জন্য কিছুই খুঁজে পায় না। বুকটার মধ্যে তার মোচ উঠতে ওঠে। সিরহানের মা মাহমুদা খানম তখন পাশ থেকে বলে, চলে গেছে মানে? কোথায় গেছে সে? কি বলছিস সেসব? তার দিকে তাকিয়ে সারিন কান্না ভেজা কণ্ঠে একটু হেসে বলে, হ্যাঁ, চলে গেছে। তোমাদের সবাইকে মুক্তি দিয়ে গেছে। তোমার তো সব থেকে বেশি খুশি হওয়ার কথা আম্মু। যাও দাদা ভাইয়ের সাথে মৃদুলা আপুর বিয়ে ঠিক করো। তোমরা বিয়ের আয়োজন করো, নাচ গান করো, আমোদ ফুর্তি করো। তোমাদের পথের কাঁটা তো বিদায় হয়েছে। কথাটা বলেই সারিন নিজের ঘরের দিকে দৌড় দেয়। মাহমুদ খানম কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। সিরহানের দাদি আয়েশা বেগম, তার ছোট চাচি মরিয়ম খানম নীরবে চোখের জল বিসর্জন দিচ্ছে। তাদের হাতে যে কিছু নেই আর। মৃদুলা কথাটা শুনে খুশিতে মনে মনে লাফাতে থাকে। দৌড়ে মাহমুদা খানমের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আমি আজকে খুব বেশি খুশি আন্টি। তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আমি মম ড্যাডকে আজকেই দেশে আসতে বলবো। আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না তোমাকে। আমি বরং যাই, বুঝলে? আমার বিয়ে নিয়ে আমার অনেক প্ল্যানিং আছে, তার সব কিছুই লিস্ট করতে হবে। বলেই মৃদুলা রুমে চলে গেল। আয়েশা বেগম আর মরিয়ম খানম তারা নিজেদের ঘরে চলে গেল। এখানে আর থাকা যাচ্ছে না। রুহির মাও কাউকে কিছু না বলে নীরবে বেরিয়ে গেল বাড়ি থেকে। শুধু মাহমুদা খানম একাই ড্রয়িং রুমে বসে আছে। সিরহানের বাবা সালাম আহমেদ বাড়িতে ঢোকার সময় সবই শুনল, কিন্তু কিছু বলল না। কাকে বলবে তিনি? কে তার মনের কথা শুনবে? প্রাণপ্রিয় একমাত্র বন্ধুর একমাত্র মেয়েকে তিনি আঁকলে রাখতে পারলেন না। শেষমেশ ফাঁকি দিয়ে চলেই গেল বাচ্চা মেয়েটা। কিন্তু একা একটা কোথায় যাবে, কোথায় থাকবে এ নিয়ে তার বিস্তর চিন্তা। তিনি আর কিছু তার স্ত্রীকে না বলে নিজের ঘরের দিকে গেল। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে তার। রুহি যাওয়ার কথা অনেক আগেই শুনেছে তার বোন জুহি, কিন্তু কোনো প্রতিক্রিয়া করল না। যেখানে রুহিকে নিজের বোন হিসাবে মানেই না, সেখানে তার জন্য শোকপাত করার কোনো প্রশ্নই ওঠে না তার কাছে। তাই সে চলে গেল নিজের ঘরে। ঘরে গিয়ে দেখলো তার স্বামী সিয়াম বিছানায় বসে মুখে হাত দিয়ে বসে আছে। সে গিয়ে বলল, তুমি এখানে এমন বসে আছো কেন? পাশে সরো, আমি ঘুমাবো। তুমি এতটা স্বাভাবিক আছো কিভাবে জহি? ভাবি তোমার আপন বোন। এই একদম ওকে আমার আপন বোন বলবে। ও আমার সৎ বোন, বুঝছো? সৎ বোন, সৎ। এত দরদ থাকলে যাও, তোমরা যাও। তুমি গিয়ে তাকে খুঁজে বের করো। আসছে ভাবি কি গোলাম। সে আমার কিছু বলল না। সে জানে তার আর কিছু বলে কোনো লাভ হবে না। সিরহান সারা শহর খুঁজে রাত 3টার সময় বাড়িতে আসলো। ড্রয়িং রুমে আসতেই দেখলো তার মা বসে আছে। সিরহানকে আসতে দেখে তিনি উঠে দাঁড়ালেন। সিরহান তার সাথে কথা না বলে ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই মাহমুদা খানম বললেন, সারাত কিছু খাওনি তুমি, এসো খেয়ে যাও। তার আর কোনো প্রয়োজন নেই বলে মাহমুদা খানমকে কিছু বলতে না দিয়ে চলে গেল। মাহমুদা খানম তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। রুমে এসে সিরহানে ঢুকতেই বুকের মধ্যে ধক করে উঠল। বিছানার কাছে যেতেই মনে হলো এই তো রুহি পানি নিয়ে এগিয়ে এলো, কিন্তু নিত্যদিনের মতো আজ আর কেউ এলো না। বারবার মনে হলো ওই তো রুহি আছে, সে তাকে দেখতে পাচ্ছে, কিন্তু কাছে যেতেই আর তাকে ছুঁতে পারছে না। সিরহান আর কিছু ভাবতে পারছে না। নিজে আজ বড্ড অসহায় মনে হচ্ছে। নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। সে কেমন স্বামী, নিজের বউকে আঁকলে রাখতে পারে না? কেমন বাবা, নিজের সন্তানকে রক্ষা করতে পারে না? আজকে যদি নিজেকে শেষ করতে পারতো তো ভালো হতো। তারপর সে বিছানায় কাছে এসে 2 হাত দিয়ে মাথা চেপে হাঁটু গেড়ে বসে পড়ে, ফুপিয়ে কেঁদে ওঠে। আপনি কাঁদছেন কেন মেয়র সাহেব? রুহি, রুহি,
তুমি এসেছো রুহি? প্লিজ আমার উপর রাগ করে থেকো না রুহি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দেব রুহি। প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। না মেয়র সাহেব, আমি আর আসবো না। আমি আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, কোনো দিন আপনার কাছে আসবো না। হেসেই রুহি কথাগুলো বলে যাচ্ছে। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমাকে এতটা অসহায় করো না রুহি। আপনি অসহায় কে বলেছে মেয়র সাহেব? আপনি কখনো অসহায় হবেন না। আপনার দায়িত্বেই যে এই শহরের প্রতিটি মানুষ আছে। আমার দায়িত্ব তো তুমিও, তবে কেন ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, শুধুই দায়িত্ব। আমি দায়িত্ব বলেই এভাবে করতে পারলেন আমার সাথে। প্লিজ রুহি এভাবে বলো না, আমি সব ঠিক করে দিব। আপনার মতো পুরুষ মানুষ কিছুই করতে পারবে না মেয়র সাহেব। রুহি আসি মেয়র সাহেব, আপনাকে আমি মুক্ত করে দিলাম আর চিরকৃতজ্ঞ আপনার কাছে। ভালো থাকবেন। রুহি বলেই জোর চিৎকার দিল, কিন্তু সে আর ফিরে তাকালো না। তখনই কাঁধে কারো স্পর্শ পেয়ে সিরহান চোখ খুলল। এভাবে আর বসে থেকো না দাদা ভাই, রাতে কিছু খাওনি তুমি। আমার কিছু খাওয়ার দরকার নেই, সারিন তুই চলে যা। তুমি না খেয়ে থাকলে অসুস্থ হবে ভাই। কিছুই হবে না আমার, আর কিছু হবার বাকি নেই। আমি একজন ব্যর্থ মানুষ সারিন, একজন ব্যর্থ স্বামী, ব্যর্থ বাবা। বাবা! হ্যাঁ, রুহি প্রেগনেন্ট ছিল সারিন। কি বলছো তুমি? আমি তো জানতাম তুমি কোনোদিন ওকে ছুঁয়েও দেখো। না রে সারিন, ঘরে আগুন সুন্দরী বউ থাকতে কোনো পুরুষ সাধু থাকতে পারে না। একদিন না একদিন তার কাছে যেতেই হয়। আমিও গিয়েছিলাম, ওই দিন মিটিং থেকে ফেরার পথে ড্রিঙ্ক করেছি আমি, আর তারই ফলশ্রুতিতে। সারিন মেঝেতে বসে পড়ল, মনে মনে ভাবল এত বড় কথাটা রুহি একবারও তাকে বলল না কেন। বড় রাগ হলো নিজের প্রতি। আচ্ছা তুই বোধহয় জানিস তাই না ও কোথায়? বল না, বল আমাকে। আমি তোর সাথে আর কোনো দিন মারামারি করতে যাব না। তোকে সব জায়গায় ঘুরতে পাঠাবো, কেউ তোকে বাধা দিতে পারবে না। তুই যা চাইবি তাই এনে দেব। প্লিজ লক্ষ্মী বোন আমার, বল না ও কোথায়। আমাকে আমার সন্তানের থেকে আলাদা করিস না প্লিজ। আমি চিরদিন তোর কাছে ঋণী থাকবো রে। বল না প্লিজ, বল। দাদা ভাই, তুমি আমার কথা বিশ্বাস করো। ও কোথায় যাবে আমাকে তা বলে যায়নি। যদি বলতো আমি তোমাকে তখনই বলে দিতাম। আর কেউ না জানুক, আমি তো জানি। বলো, ওর যাওয়ার কোনো জায়গা নেই, আর ও কোনোদিনও ওর বাপের বাড়িতে যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাই জন্যই তো বলছি আমাকে বল না। আমি ওকে এনে অন্য কোথাও নিয়ে যাব, এখানে থাকবো না। আমি ওকে নিয়ে আলাদা থাকবো, যেখানে ওর আর আমার বেবির কোনো কষ্ট হবে না, শুধু সুখ আর সুখ থাকবে। দাদা ভাই, তুমি থামো প্লিজ। তুমি পাগলের মতো কথা বলছো কেন? বলেই সারিন সিরহানের গলা জড়িয়ে কেঁদে দিল। ওকে শান্ত করার জন্য ওর মাথা পিঠে হাত দিচ্ছে। সিরহান তখনও কাঁদছে আর বিড়বিড় করে কি সব বলছে। দরজায় দাঁড়িয়ে মিসেস মাহমুদা খানম সবই দেখলো, কিন্তু কিচ্ছু বলল না। তার আর কিছু বলারও নেই। এই সব কিছুর জন্য কোথাও নাকি তিনিই তো দায়ী, তাই তার আর কিছু বলার থাকতে পারে না। নিজের ভেতর দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেয়েটা যে কোথায় গেল? এখন তো নিজে নেই, আরও একজন আছে সাথে, তাকে নিয়ে ওইটুকু মেয়ে করবেও বা কি? এ নিয়ে বিস্তরা চিন্তার। কিন্তু তিনি রুহির যাওয়াতে খুশিও কিছুটা হয়েছে। এবার মৃদুলার সাথে বিয়েটা ভালোই ভালো দিতে পারলে বাঁচে। মায়ের ওপর ভীষণ রাগ না তোর রে? খুব খারাপ মা আমি। আমার মতো খারাপ মা আর যেন কারো না হয়, এই আমি দোয়া দিলাম। চলে আয় না মা আমার, একবার আয়। আমি আর তোর সাথে কখনো বাজে আচরণ করব না, সব সময় আদর স্নেহ করব, ভালোবাসবো। একবার আয় না মা, তোকে না দেখে তো থাকতে পারছি না। বলি মুনমুন খান রুহি ছোটবেলার ছবি দেখে কেঁদে উঠলেন। অঝরে কেঁদে যাচ্ছেন, কিন্তু একবার মনে দুঃখে নিজে হারিয়ে যায় তাকে কি আর শত চেষ্টাও খুঁজে পাওয়া যায়? মুনমুন খানের কান্নায় ও আর কিছু পরিবর্তন হলো না। তখনই তার স্বামী আকরাম খান রুমে ঢুকলো। তিনি স্ত্রীর কান্না দেখে মুখ ভেঙচি দিয়ে বললেন, যে গেছে তো গেছে, তাকে নিয়ে আবার এত আদিক্ষেতা করার কি আছে? দেখো গিয়ে কোনো নাগর জুটিয়েছে। সিরহানের কাছে পাত্তা না পেয়ে সেই নাগরের হাত ধরে পালিয়েছে। মাঝখান থেকে আমার সিরহানের জন্য কষ্ট হচ্ছে। আহারে বেচারার কি দোষ, ওর জীবনটা শেষ করে দিয়ে গেল।
চুপ করো তুমি, চুপ করো, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি চুপ করো। আজকের দিনেও তোমার মুখে কিছুই আটকায় না, না? মেয়েটা কোথায় আছে, কি করছে, কার সাথে আছে, কিছুই জানি না, তার মধ্যে তুমি এত কথা বলছো। আমি সত্যি কথা বলছি তো, তাই গায়ে লাগছে, তাই না? ওকে, ঠিক আছে, আর বলবো না, এই আমি চুপ করলাম। হ্যাঁ, এভাবে থাকেন আপনি। বলেই মুনমুন খান ঘরের বাইরে চলে গেলেন। সিয়াম বারান্দায় বসে রুহির কথা ভাবছে। রুহিকে সে নিজের বড় বোনের মতো ভাবত। রুহিও তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করত, কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। রুহির কথা ভেবে তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ল। তখনই জুহি তার কাছে এলো। কি গো, তুমি এখনো এখানে কেন বসে আছো? কত রাত হলো, তার খেয়াল আছে? দেখো, তোমার ঘুমাতে ইচ্ছে হলে তুমি ঘুমাও, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে আমার মতো থাকতে দাও। তুমি এখনো ওই মেয়েটার কথা ভাবছো, তাই না? আসলে ও এমন কেন? আমার সবকিছুতে ওর ভাগ নিতে হবে। আবার এখন ওর জন্য এত কিছু হলো। দেখো, গিয়ে কোনো ছেলের সাথে ভেগে গেছে। জুহি, সিয়াম গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে জুহিকে থাপ্পড় দিল। ছি, তোমার মন মানসিকতা এতটা নিচ যে মানুষটা তোমার জন্য এতটা করলো, তার সম্পর্কে এমন কথা বলতে তোমার বিবেক একটু বাঁধলো না? সিয়াম, তুমি আমাকে মারলে ওই একটা চরিত্রহীন মেয়ের জন্য? সিয়াম আবারও জোরে একটা থাপ্পড় দিল। এই, তুমি চরিত্রহীন বলছো কাকে? হ্যাঁ, যে তোমাকে বাঁচানোর জন্য নিজে থেকে 2 ব্যাগ রক্ত দিল তাকে বলছো? নিজে অসুস্থ থাকার পরও তোমাকে সারা রাত না ঘুমিয়ে পাহারা দিয়েছে তাকে বলছো? তোমার বয়ফ্রেন্ড তোমাকে রেপ করার জন্য নিয়ে গেছিল, তার থেকে তোমাকে বাঁচালো নিজের জীবন বাজি রেখে, তাকে এসব বলছো? এসব কি বলছো তুমি? জুই ছলছল চোখে সিয়ামের দিকে তাকিয়ে বলে। হ্যাঁ, আমি ঠিক বলছি। আজ থেকে প্রায় 8 মাস আগের কথা। তুমি এই বাড়িতে একটু একটু আসতে শুরু করেছ। তোমাকে দেখেই আমার ভালো লেগে যায়, কিন্তু আমি তোমাকে কিছু বলিনি। ভাবি ঠিকই আমার চোখের ভাষা বুঝে নিয়েছিল। আমি জানতাম না তোমার বয়ফ্রেন্ড আছে এবং তুমি তার সাথে রুম ডেটে যাবে। ভাবি তোমাদের দুজনের কথার আড়াল থেকে শুনে নিয়েছিল। সেই অনুযায়ী সে কাউকে কিছু না জানিয়ে নির্দিষ্ট দিনে তোমাকে ফলো করে তোমাদের বাধা দিতে চলে যায়। কিন্তু তোমার ওই বয়ফ্রেন্ড তো তোমার জন্য অন্য কিছু রেডি করে রেখেছিল। সে তোমাকে ড্রাগস দিয়ে তার অন্য বন্ধুদের দিয়ে তোমাকে রেপ করে তোমাকে নিয়ে ফুর্তি করতে যাচ্ছিল, কিন্তু ভাবিটা হতে দেয়নি। সে ঠিক সময় গিয়ে তোমাকে তাদের হাত থেকে বাঁচায়। তোমাকে ড্রাগস দিয়েছিল ঠিকই, কিন্তু রেপ করতে পারে নাই। ভেতরে ঢোকার আগে আমাকে মেসেজ দিয়ে সব জানায়। আমি সেই লোকেশনে চলে যাই, কিন্তু তার আগেই সে তোমাকে বাঁচায়। তোমাকে তারা মেরে ফেলতে চেয়েছিল, তাই পাথর দিয়ে বাড়ি মারে। তোমাকে গুলি করতে গেলে তোমার হাতে গুলি লাগে। আবারও করতে গেলে তোমার ওই চরিত্রহীন বোন তোমাকে ধাক্কা মারে, তাই ওর হাতেও গুলি লাগে। সে এতেই থেমে থাকেনি, ওখানে থাকা লাঠি দিয়ে ওই ব্যথা হাত দিয়ে অমন শক্তপোক্ত লোকগুলোকে মেরে শুইয়ে দেয়। তারপরেও থেমে থাকেনি, তোমাকে হসপিটাল নেওয়া শুরু করলো ওই সই নিয়ে, কিন্তু তখন আমি এসে যাই, তাই আমিই নেই। হসপিটালে এসে ও পাগলের মতো করে। ডাক্তাররা তার জন্য বিরক্ত হয়ে যাচ্ছিল। তোমার কোনো খবর না পাওয়া অবধি সে সেখান থেকে নড়বে না, তাই তার চিকিৎসা কেউ করতে পারেনি। তারপর ভাই এসে এক ধমক দেওয়ার জন্য একটু নরম হয়ে গুলিটা ওঠায়। তখন ডাক্তার বের হয়ে বলে, তোমার খুব ব্লিডিং হয়েছে, ইমিডিয়েটলি 2 ব্যাগ রক্ত লাগবে, ও পজিটিভ। সে তার কথা চিন্তা না করে ডাক্তারের কাছে যায় রক্ত দিতে। ডাক্তার না নিতে চাইলে তার পা অবধি ধরতে গেলে তখন ভাই তাকে সামলালো। তারপরও তার রক্ত দিতে হবে, তাই ভাবের শরীর থেকে রক্ত নেওয়া হয়। তারপর তুমি সুস্থ হলে। তুমি ভাবতে লাগলে তোমাকে তারা রেপ করেছে, তুমি নিজেকে শেষ করতে চাইলে। তখন সে আমার কাছে আসে, আমার পায়ে ধরতে চায় যাতে আমি তোমাকে বিয়ে করে তোমাকে বাঁচাই এই যন্ত্রণা থেকে। তারপর তোমাকে সুস্থ করে তোলা সে সব নিজের হাতে করেছে। সিয়াম আর কিছু না বলে দরজায় জোরে একটা বাট দিয়ে চলে যায়। জুই ঠাস করে মেঝেতে বসে পড়ে। নিজের মস্তিষ্ক কেমন ফাঁকা লাগছে। চোখের সামনে শুধু রুহির মুখটা ভাসতে থাকে। রুহি বাস থেকে নেমে দাঁড়ালো। কাছাকাছি আসতেই রিনিকে কল দিয়ে বলেছিল, তাই নেমে দাঁড়ানোর পরেই কিছুক্ষণের মধ্যে রিনি চলে আসলো। এসেই রুহিকে জড়িয়ে ধরলো। তুই ঠিক আছিস তো? আসতে কোনো প্রবলেম হয়নি তো? একটা প্রশ্ন কর। উফ, বাদ দে। তুই ঠিক আছিস এটাই অনেক। রিনির সাথে তার ছোট ভাই রুদ্র এসেছিল। রিনি তাকে বলল, ওর ব্যাগটা নিয়ে আয় ভাই। রুদ্র সম্মতি জানিয়ে ব্যাগ নিয়ে হাঁটা দিল। রিনি আর রুহিও তার পিছন পিছন গেল। রিনি রুহিকে পর্যবেক্ষণ করলো। এক রাতে কেমন মুখ চোখ শুকিয়ে গেছে, আগের কিছুই নেই চেহারায়।
কোথায় গেল সেই হাসি হাসি মুখ, কেমন বিষণ্ণতায় চেয়ে আছে সব কিছু। রুহি ওর ব্যাপারটা বুঝতে পেরে রিনির দিকে তাকিয়ে প্রশ্ন করে, তো খুঁটিয়ে কি দেখছিস রে? দেখি তোকে মুখ চোখের কি অবস্থা করেছিস রে। বেঈমানদের জন্য কাঁদতে নেই, জানিস না? বাদে তো, এসব আর শুনতে চাই না। আচ্ছা, আমি গেলে তোদের বাড়িতে সমস্যা হবে না? না, কিছু হবে না পাকা বুড়ি। তুই এত সবার কথা চিন্তা করিস কেন বলতো? তার জন্যই আজ তো এমন অবস্থা। তুই যদি নিজের কথা ভাবতি তো এমন পরিণতি হতো না। দুনিয়াতে এত ভালো হলে চলে না রুহি। ওকে আমার ঝাঁসিকি রানী, এবার থাম তুই। বলতে দে তো, তুই আমাদের যে উপকার করেছিস তার কাছে এসব কিছুই না। তুই না থাকলে আমরা দুই ভাই বোন একেবারে অনাথ হয়ে যেতাম। বাবা চলে যাওয়ার পর তো মাই আমাদের বাবা মা দুটোই হলো। যেই মাকে হারানোর ভয় শুরু হতেই তুই ফেরেস্তা হয়ে আসলি রে। কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। এইভাবে বলিস কেন? এটা আমার কর্তব্য। আমি কোনোদিন মা বাবার ভালোবাসা পাইনি তো কি হয়েছে? তোদের মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করতাম কি করে বল? আমি তো নিজের কাছে নিজে সারা জীবনের জন্য অপরাধী হয়ে যেতাম। আচ্ছা চল, আর শোন না, শারিন ফোন করেছিল, তোর কথা জিজ্ঞেস করলো। আর তুই কি বললি? কি আর বলবো, বলেছি আমি জানি না তুই কোথায়। ওকে বলে ওই জালিমদের কাছে তোকে পাঠাতাম নাকি? এভাবে বলিস না প্লিজ। এখনো এত দরদ? এই দরদটুকু নিজের প্রতি থাকলে আজকে আর এই গরিবের ঘরে আসতে হতো না। খোটা দিচ্ছিস, চলে যাই। এভাবে বলিস কেন? থাক, আর কিছু বলবো না। রুহি হেসে পড়ল। আর কথা বলিস না, এক্ষুনি গাড়ি থামবে। রুদ্র সিএনজি ভাড়া দিয়ে হাঁটা ধরল। রিনি রুহিও বাড়ির ভেতরে গেল। গ্রামের একেবারে প্রথমেই রিনিদের কাঠের ঘরটা, তার সামনে বড় ধান ক্ষেত। সামনে বন্যার কারণে চাষিরা ধান কাটছে। জমি ঠিক মাঝখানে একটা খেজুর গাছ। রুহির মনে পড়ে ছোটবেলায় ড্রয়িং ক্লাসেও সে এমন ছবি এঁকেছে। তখন অন্য সবার মতো সেও রাস্তার দিকে চেয়ে থাকতো। সবার মতো তার মাও তাকে আসবে নিতে, নয়তো বাবা আসবে, কিন্তু কেউ আর আসে না। ক্লাস 5 অবধি ড্রাইভার আঙ্কেলই এনেছেন। 6-এ ওঠার পর আর কেউ যায়নি। নতুন শ্রেণীতে ভর্তির সময়ও ড্রাইভার আঙ্কেল ভর্তি করিয়ে এসেছে, কিন্তু তখনও কেউ যায়নি। এভাবে একা একা বড় হতে থাকে বাবা মা ছাড়া। অথচ জুহি সবই পেল। বাবা মায়ের কি তার জন্য একটুও কষ্ট হতো না? এসব ভেবে আর কিশোরী বয়স থেকে এসব ভেবে আর লাভ নেই। যেদিন যায় তার ফেরত আসে না। কিশোরী বয়স থেকে একমাত্র সিরহানকেই ভালোবেসেছে, কিন্তু তার কাছেও সে মূল্যহীন। মাঝে মাঝে ভাবে তার কি এ দুনিয়ার জন্মানোই ভুল ছিল, কিন্তু দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো উত্তরই তার ভেতর থেকে আসে না। দরজায় কড়া নাড়তেই রিনির মা দরজা খুলল। আরে তোরা এসছিস? রুহির হাত ধরে ভিতরে ঢুকলো। আয় মা, আয় বস। কেমন আছিস রে? চোখ মুখে কি দশা করেছিস? এমন কেউ করে? তুই যতদিন মন চায় তুই এখানে থাকবি, আমাকে নিজের মা মনে করবি, যা যা খেতে মন চায় সব বলবি। রিনি আমাকে সব বলছে। কি করবি বল, কপালের লেখা, কেউ চায় তা খণ্ডাতে পারে না। রুহি তার কথা শুনে তাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তাদের কথার মধ্যে রুদ্রও বলল, হ্যাঁ আপু, তুমি কোনো সমস্যা হলে আমাকে বলবে। রিনির দিকে তাকিয়ে বলে, এই বাঁদরটা তোমাকে জানালে আমাকে বলবে, ওকে আমি বুঝিয়ে নেব। আমি তো তোমার ভাই, বলো। তবে রে দাঁড়া, তুই আজকে তোর একদিন কি আমার একদিন। ওদের দৌড়াদৌড়ি দেখে রুহি আর রিনির মা হেসে দিল। রুহি মনে মনে ভাবল, কে বলেছে তাকে কেউ ভালোবাসে না? ভালো না বাসলে কি রিনি আর শাইনের মতো বোন পেত? রুদ্র আর সিয়ামের মতো ভাই পেত? রিনির মায়ের আদর স্নেহ পেত? কাকিমার মতো কেউ কি শাসন করত? দিদার মতো কেউ তার সাথে খুনসুটি করত? এতগুলো মানুষের ভালোই আছে তার সাথে, তাহলে নিজে কেন অবহেলিত ভাববে, পৃথিবীর উচ্ছিষ্টা ভাববে? সিয়াম সেই ভোর রাতে বেরিয়েছে আর বাসায় ফেরেনি। জুহিও আর খোঁজ করেনি। সে সেই রাত থেকেই ফ্লোরে বসে আছে। নিজেকে কেমন অসাড় মনে হচ্ছে। সকাল 7টায় সিয়াম রুমে এসে দেখে জুহি তখনও আগের মতো বসে আছে, দৃষ্টি নিচের দিকে তাক করা। সিয়াম তার মনের অবস্থা বুঝল, তাই গিয়ে তার পাশে বসলো। সিয়াম জুহির কাঁধে হাত রাখলো। জুহি কারো স্পর্শ পেয়েও পাশ ফিরে তাকিয়ে দেখে সিয়াম।
নিজের মধ্যে থাকা কান্নাটা আর চেপে রাখতে পারল না। সিয়ামকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আপুনিকে এনে দাও সিয়াম, প্লিজ। আমি কথা দিচ্ছি আর কখনো খারাপ ব্যবহার করব না, অনেক ভালোবাসবো। তা আর সম্ভব না জহি, যে নিজে থেকে হারিয়ে যায় তাকে আর পাওয়া সম্ভব নয়। প্লিজ সিয়াম, এভাবে বলো না। ওঠো জহি, এসব কথা এখন বলে লাভ নাই। জহি, শরীর খারাপ করবে, তুমি কষ্ট পেলে বেবিরও কষ্ট হবে। আমি শান্ত থাকতে পারছি না সিয়াম, প্লিজ কিছু করো, আমি তোমার পায়ে পড়ি। আগে ওঠো তুমি। সিয়াম জুহিকে উঠিয়ে ওয়াশরুমে পাঠালো। কিচেনে গিয়ে খাবার নিয়ে আসলো। জুহির কাপড় চেঞ্জ করার জন্য আলমারি থেকে কাপড় বের করলো। জুহি বেরোলে তাকে চেঞ্জ হতে সাহায্য করলো। হঠাৎই চোখ পড়ে ড্রেসিং টেবিলের ওপরে রাখা পেপার ওয়েট দিয়ে রাখা সাদা কাগজের উপর। সিয়াম সেটা উঠিয়ে পড়তে শুরু করলো। দাদা ভাই, তোমাকে আমি নিজের ভাইয়ের স্থান দিয়েছি। আমার কোনো বড় ভাই নেই, তারপরেও তোমাকে আমি মনে প্রাণে ভাই মানি। আমি চলে যাচ্ছি ভাই, তোমাদের সবাইকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি। পারলে ক্ষমা করে দিও। যাওয়ার আগে তোমার সাথে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু পারলাম না। তুমি তাহলে মানতে না। তোমাকে একটা দায়িত্ব দিতে চাই দাদা ভাই, তুমি সেটা পালন করবে, কিন্তু তবে নিজেকে সেফ রেখে। তোমার ভাইয়ের অনেক বিপদ, তাকে তুমি কখনোই একা ছাড়বে না প্লিজ। যে কোনো বিপদ থেকে আগলে রাখবে। জানোই তো মানুষটা রাজনীতি ছাড়া কিচ্ছু বোঝে না। ওনার এনিমিরা ওনার সাকসেস মানতে পারছে না, তাই তাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি তাকে বাঁচাবে। আমি আলভি ভাইয়াকেও বলে রেখেছি, সেও তোমাকে সাহায্য করবে। তাকে কখনো 1 সেকেন্ডের জন্য বাইরে বের হতে দেবে না একা একা। তুমি নয়তো আলভি ভাই থাকবে সাথে। আমার বোনকে দেখে রেখো, ও খুব অভিমানী, একটুতেই মুখ ফুলিয়ে থাকবে, আর এখন তো সেটা আরো বেশি হবে। বাবু বড় হলে তাকে আমার কথা বলো যে তার একটি মামনি আছে, তাকে অনেক ভালোবাসে। আমি তো তাকে দেখতে পেলাম না, তাই তার জন্য তোমাদের ড্রয়ারের ভিতরে গোল্ডের চেন রেখে যাচ্ছি, তাকে দিও। আর শারিনকে বলো দিদার পায়ের ব্যথার মলমটা ড্রয়ারে আছে, তাকে যেন প্রতিদিন মালিশ করে দেয়, নয়তো তার ঘুম হবে না। জুহিন, খেয়াল রেখো। তোমার কিন্তু অনেক দায়িত্ব, অবহেলা করো না। পেছনের পৃষ্ঠায় লেখা। এরপরে চিঠিটা শুধু মেয়র সাহেবের জন্য, তোমরা কেউ পারবে না। সিয়াম চিঠিটা নিয়ে সিরহানের কাছে গেল। সিরহান বারান্দায় বসেছিল। নিজেকে কেমন ছন্ন ছাড়া মনে হচ্ছে। আজকে আবার অনেক কাজ, পার্টি অফিসে যেতে হবে, তার ডিটেকটিভ বন্ধুর সাথে কথা বলতে হবে। এইসব ভাবনার মধ্যে সিয়াম হঠাৎ এসে হাজির হলো। কি রে তুই এখানে? দাদা ভাই, এটা রুহি দিয়েছে। সিরহান তাড়াতাড়ি করে সিয়ামের হাত থেকে চিঠিটা নিল। চিঠিটা দিয়ে সিয়াম বেরিয়ে গেল। অনেক কথাই বলা যেত, কিন্তু এখন বলে লাভ হবে না। সিরহান চিঠিটা খুলে পড়তে শুরু করলো। মেয়র সাহেব, কখনো আপনাকে নিজের মনের কথা জানানো হয়নি, কিন্তু আজকে না বলে পারলাম না। জীবনে কখনো কোনো ছেলের জন্য আমার মন যদি ব্যাকুল হয়, সেটা হলেন আপনি। আমার কিশোরী বয়স থেকে প্রথম প্রেম আপনি। জীবনে কোনো ছেলের জন্য যদি আমার মন কেঁদে থাকে, সে হলেন আপনি। জানেন, সেই ছোট্টবেলায় যখন আমি শারিনের সাথে বউ পুতুল খেলতাম, তখন থেকে আমি ভাবতাম আমার একটা ঘর হবে, একটা বর হবে। আমি সবই পেয়েছিলাম মেয়র সাহেব, কিন্তু কিছু ধরে রাখতে পারলাম না। আমার এই নিয়ে কোনো দুঃখ নেই জানেন, কারণ আমি মেনে নিয়েছি। আপনার সাথে যখন বিয়ে হলো, তখন আমার সব কিছু কেমন স্বপ্নের মতো লাগছিল। আমি কোনোদিন ভাবিনি আপনাকে নিজের করে পাবো। তখন ওই পরিস্থিতিতে আমার খুব ভালো লাগছিল। মনে মনে ঠিক করেছিলাম আপনাকে আমি আগলে রাখবো আমার সব কিছু দিয়ে, কিন্তু ভাগ্যের জোরে তাও পারলাম না। আপনি যখন বাসর ঘরে এলেন, তার আগে আমি আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু আপনি যখন বাসর রাতেই বলে দিলেন আমাকে আপনার স্ত্রী হিসেবে মানতে পারবেন না, তখন আমার স্বপ্নগুলো সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তখন আমি মেনে নিয়েছিলাম এ জীবনে আর হয়তো কারো ভালোবাসা পাওয়া হবে না। নিজেকে তখন সত্যি অপয়া মনে হতে লাগলো। জানেন, যে মেয়েকে তার স্বামী ভালোবাসে না, তার কাছে পৃথিবীর সব কিছু ফিকে লাগে। আমি জানি না আমার দোষ কি, কোন ভুলের শাস্তি আল্লাহ আমাকে দিল, কিন্তু তবুও আমার আপনার প্রতি কোনো রাগ নেই। মৃদুলা যখন বলছিল আপনি তার সতীত্ব হরণ করেছেন, তখন নিজেকে খুব অসহায় মনে হয়েছিল। আমার বুকের ব্যথাটা যদি আমি বুক ছিঁড়ে দেখাতে পারতাম, তবে বোধহয় আমার মনটা শান্ত হতো। কিন্তু তারপর আমার মনে পড়লো, আমার মেয়র সাহেব তো এমন কাজ কখনো করতে পারে না। তখন সবাই আপনার বিরুদ্ধে গেলেও আমি মানিনি, কিন্তু আপনি তন্ময়ের সাথে আমাকে এক রুমে দেখেই ভেবেই আমাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। কিভাবে পারলেন তা মেয়র সাহেব?
আপনি একবারও জিজ্ঞেস করলেন না আমাকে তখন কি হয়েছিল? আরও এমন অনেক কথা আছে, আপনাকে কোনটা রেখে কোনটা বলবো। তাই আমি আপনাকে মুক্ত করে দিলাম। আমি আপনাকে ক্ষমা করব না মেয়র সাহেব, কোনো দিন না। এর আগে অবধি শুধু আপনাকে ভালোবেসে গেছি, কিন্তু আজকের পর আর না। আমি আপনাকে ঘৃণা করি, জাস্ট ঘৃণা করি। এখন থেকে আপনি মুক্ত, স্বাধীন। আপনার আর মৃদুলার মধ্যে আর কোনো বাধা থাকবে না। আপনার ভয় নেই, আমি আপনার সাথে কোনোদিন স্ত্রীর অধিকার নিয়ে আসবো না। আপনাকে একটা কাজ দিয়ে গেলাম আমি। শারিনকে আমাদের ভার্সিটি শুভ্র স্যার ভালোবাসেন। শারিনও হয়তো তাকে পছন্দ করে, কিন্তু ওই যে আপনাকে দেখে তার পুরুষ জাতির উপর থেকে মন উঠে গেছে, তাই তার আর সামনে এগোতে সাহস পায় না। বোকা মেয়েটা তো বোঝে না, সবাই আপনার মতো হয় না। শুভ্র স্যার ওর পেছনে 4 বছর ধরে আছে, কিন্তু বোকাটা তাকে বুঝতে চায় না। তার মূল কারণ হলো আপনি। তাই আপনার দায়িত্ব হলো শারিনকে স্যারের সাথে মিলিয়ে দেয়া। আমি জীবনে কিছু চাইনি আপনার কাছে, কিন্তু আজকে চাইলাম। আমাকে এটা পাইয়ে দিন। শারিনকে বোঝাবেন সব পুরুষ এক না। নিজের প্রতি খেয়াল রাখবেন। আপনার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ইতি রুহি। সিরহান চিঠিটা কয়েকবার পড়ল। পৃষ্ঠায় কয়েক ফোঁটা চোখের পানি পড়ে আছে। রুহি এটা লিখতে গিয়েও হয়তো অনেক কেঁদেছে। তুমি এটা ঠিক করলে না রুহি। আমার মতো মানুষের তো এর থেকে বড় শান্তির দরকার ছিল। তুমি চলে যাওয়ার আগে একটা ছুরি দিয়ে ধর থেকে মাথাটা আলাদা করে দিতে, তাতেই ভালো হতো। তখন আলফি রুমে ঢোকে। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, গেস্ট রুমটা ঠিক করো, আমি সেখানে থাকবো। কেন স্যার, আমার রুমে? সিরহান রক্তচক্ষু নিয়ে আলফির দিকে তাকালো। সরি স্যার, আমি বুঝতে পারিনি। আমি এক্ষুনি যাচ্ছি। সিরহান পুরো রুমের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে আবার তালা লাগিয়ে দেয়। মনে মনে বলে, যেদিন তোমাকে খুঁজে পাবো সেই দিন আমরা একসাথে আবার এই রুমে আসবো আমার বেবিকে নিয়ে। ইটস মাই প্রমিস মিসেস প্রতিভা খান রুহি। আমাকে ছেড়ে যাওয়ার মাসুল তোমাকে দিতে হবে। আলবিকে সব বলে বেরিয়ে যায় সিরহান। প্রথমে পার্টি অফিসে যায়, যেখানে কিছু কাজ করে তার ওই ডিটেকটিভ বন্ধুর সাথে দেখা করতে যায়। তার কেমন আছিস রে? চেহারা একই দশা করেছিস, মনে হচ্ছে বউ পালিয়ে গেছে। হ্যাঁ, চলে গেছে। মানে কি বলছিস তুই? আমি ভাবিকে পরশু দেখলাম তোর বাসায়। কালকে গেছে। কার সাথে গেছে কিছু জানিস? ওই শালাকে পেলে মেরে ফেলবো। একদম নামটা শুধু বল। গাধা, ও আমাকে ছেড়ে চলে গেছে। কি বলছিস এসব? তারপর সিরহান তৌসিফকে সব বলল। দেখ, আমি যা বুঝলাম দোষ সব থেকে তোর বেশি, তাই তোর শাস্তি ওকে নিজে খুঁজে বের করা। ভাই প্লিজ খুঁজে দে, তারপর যত শাস্তি দিস আমি মাথা পেতে নেব। ও আমার বেবি ক্যারি করছে, ওদের কিছু হলে আমি বাঁচতে পারবো না। হোয়াট? কি বলছিস তুই? এমন সময় ভাবি এমন একটা কাজ কিভাবে করলো? ও আমার উপর অভিমান করেছে। প্লিজ তুই খুঁজে দে। ওকে, ব্যাপারটা দেখছি। রিনিদের বাড়িতে যাওয়ার পর রুহিকে ফ্রেশ হতে বলে নাস্তা করিয়ে রিনির মা একটু ঘুমোতে পাঠায়। সকাল 11টায় রুহির ঘুম ভাঙে। উঠে দেখে রিনি আর তার মা কতগুলো কাঁচা আম কাটছে। রিনির মা ওকে দেখে বলে, উঠে গেছিস মা? এই দেখ, তোর জন্য আমি আমার হাতের চা বানিয়েছি, আমাদের গাছের আম। এত কিছুর কি দরকার ছিল আন্টি? দরকার আছে রে মা, এই সময় একটু খেতে মন চায় সব। তুই বস তো এখানে। আন্টি, রিনি, আমি তোমাদের একটা কথা বলতে চাই। হ্যাঁ বল না, কি বলবি তুই? আন্টি, আমি এই দেশে থাকতে চাই না, বিদেশে চলে যেতে চাই। তারা আম কাটা রেখে ওর দিকে তাকালো। রিনি বলল, কি বলছিস তুই এসব? এ সময় কই যাবি তুই? এখন তুই একা না, ভুলে গেছিস? আমি ভুলিনি তো, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। তাহলে মেয়র সাহেব আমাকে ঠিকই খুঁজে বের করবে। বাংলাদেশের যেখানেই থাকি না কেন আমাকে সে খুঁজে নেবে। রিনির মা আম কাটা রেখে হাত ধুয়ে চলে গেছে। রুহি বুঝতে পেরেছে সে রাগ করছে, তাই সেও তার পিছন পিছন চলে গেল। রিনির মা নিজের রাগ দমন করার জন্য গিয়ে বিছানায় বসলো। তাকে এমন করতে দেখে রুহি তার পাশে গিয়ে হাত ধরে বসলো। আন্টি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমার কিছু করার নেই। তুই একা একটা মেয়ে, একটা বাচ্চা নিয়ে কই যাবি বল? আন্টি,
তুমি কোনো চিন্তা করো না, আমি নিজেকে সামলাতে জানি ছোটবেলা থেকে। আমি একা একা নিজে বড় হয়েছি, আমাকে দেখার জন্য কেউ ছিল না। আর আমি আমার বেবিকে দেখে রাখতে পারবো না, এ কেমন কথা বলো? আমি জানি মেয়র সাহেব আমার উপর যতই রাগ করুক, আমাকে সে ভালোবাসে, কিন্তু নিজে তা প্রকাশ করতে পারে না। তার মায়ের একটাই ইচ্ছা মৃদুলাকে নিজের একমাত্র ছেলের বউ বানাবে। আমাকে বিয়ে করার আগেই তা তিনি ঠিক করে রেখেছিলেন। আমার জন্য তা হলো না, নয়তো এতদিন তা হয়ে যেত। আমি আমার জন্য অন্য কারোর স্বপ্ন শেষ করতে পারি না। আমি মেয়র সাহেবকে অনেক ভালোবাসি আন্টি। আমি নিজে দাঁড়িয়ে থেকে তাকে অন্য কারোর হতে দেখতে পারবো না, না শুনতে পারবো। প্লিজ তুমি আমাকে আটকিও না। বলেই রুহি তাকে ধরে কেঁদে ফেলল। তার নিজের চোখেও জল আছে, কিন্তু কিছু বলার নেই। মা, আমি কখনো কোনো মায়ের ভালোবাসা পাইনি, না আমার মায়ের না শাশুড়ি মায়ের। আপনি যখন আমাকে ধরলেন, আমি আপনার মধ্যে মা মা এক সুভাষ পাই। আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। তুই সত্যি সব সিদ্ধান্ত নিয়েছিস রুহি? তুই বিডিতে থাকবি না? হ্যাঁ রে রিনি, এখানে থাকলে আমি আমার অতীত ভুলতে পারবো না, তাই আমি চলে যেতে চাই। আন্টি, কখনো আমি কাউকে আমার সম্পর্কে বলিনি, কিন্তু আমি আজকে তোমাদের দুজনকে সব বলতে চাই। ভাই কোথায় তুমি? কেন? আগে বলো তুমি কোথায়? আছি, বল তুই। ভাই আমার বন্ধু শামীমকে দিয়ে ভাবের ফোন ট্র্যাকিং করায়। তোর কি আমাকে এত বোকা মনে হয়? আমি সেটা আগেই পাঠিয়েছি ট্র্যাকিংয়ের জন্য, কিন্তু লাস্ট লোকেশন ছিল কীর্তন খোলার কাছে, মানে রুহি যাওয়ার আগে ওখানে ফেলে গেছে। কিন্তু ওদিকে ওর কি আছে আমি বুঝতে পারছি না। ওয়েট, ওর কোনো ফ্রেন্ডের বাসা ওদিকে থাকতে পারে। আমি এক্ষুনি সারিনকে জিজ্ঞেস করছি। সিয়াম দৌড়ে সারিনের ঘরে গেল। দরজা আটকানো দেখে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। এ কি ভাই, তুমি এত তাড়াহুড়োয় আমার ঘরে কেন? দাদা ভাইয়ের কিছু হয়েছে? সরো, আমাকে যেতে দাও। দাঁড়া, তোর ভোলায় কোনো ফ্রেন্ড আছে? হ্যাঁ, রিনি আছে তো, কিন্তু আমি ওকে রুহির ব্যাপারে জিজ্ঞেস করলে বলে ও জানে না রুহি কই, ওর ওখানে যায়নি। সিয়াম তাড়াহুড়ো ফোন বের করে সিরহানকে কল দিল। ভাই ভোলায় ওদের ফ্রেন্ড আছে, কিন্তু সে বলছে ভাবি যায়নি। আমার মনে হয় মিথ্যে বলছে। আমাদের এখনই ওখানে যাওয়া উচিত। তাড়াতাড়ি কলেজের সামনে আয়, এখনই রওনা দিব। আর হ্যাঁ, সারিনের কাছ থেকে ওর ফ্রেন্ডের নাম্বার নিবি, আর সারিনকে ওকে কিছু বলতে নিষেধ করবি। শাহিনকে নাম্বার পাঠালে আমরা ওই মেয়ে বাড়ির ঠিকানা জানতে পারবো। ফার্স্ট আয় কর তুই। হ্যালো। সিয়াম সারিনের থেকে নাম্বার নিয়ে তাকে সব কিছু বুঝিয়ে বেরিয়ে গেল। মনে মনে শুধু প্রার্থনা যেন খালি হাতে না ফিরতে হয়। আমি তখন খুব ছোট। বাবা মা আমি আমার এক চাচু সবাই মিলে একসাথে থাকতাম। আমাদের কোনো কিছুর অভাব ছিল না। বাবার বড় ব্যবসা, আম্মুর ভালোবাসা, চাচুর স্নেহ, কোনো কিছুর কোনো কমতি ছিল না। নিজেকে আমি প্রিন্সেস মনে করতাম। সারাদিন শুধু সাজুগুজু করতাম। আম্মু শাড়ি পরে আয়নায় নিজেকে দেখতাম। আম্মু আমাকে অনেক উৎসাহ দিত। আমার দাদু দিদা অনেক আগেই মারা গিয়েছে, তাদেরকে আমি দেখিনি। আর নানুবালি বলতে কি জিনিস আমি জানতাম না। আম্মু বাবা পালিয়ে বিয়ে করেছে, তাই তারা কখনো মেনে নেয়নি। আমি মাঝে মাঝে জেদ ধরতাম, তখন আম্মু আমাকে ধমক দিয়ে থামিয়ে দিত। বাবার ভয়ে আমাকে কখনো মারত না। আমার গায়ে হাত দিলে বাবা প্রচণ্ড রাগারাগি করতো, তাই আর সামনে আগানোর সাহস পায়নি। এভাবেই আমাদের দিন চলতে থাকে। তারপর হাসি ঠাট্টা আনন্দের মাঝে বড় হতে থাকি। আমার প্রথম স্কুলে ভর্তি হওয়ার সময় আমার বাবা মা ও অন্য 5টা বাবা মায়ের মতো নিয়ে গেল ভর্তি করাতে। আমি খুবই এক্সাইটেড ছিলাম নতুন স্কুলে যাব তার জন্য, কিন্তু আমার বাবা মায়ের মুখে হাসি ছিল না। আমি খেয়াল করলাম, কিন্তু কিছু বললাম না। আমি আমার মতো খুশি ছিলাম। পরে আমাকে স্কুলে ভর্তি করানো হলো। নতুন স্কুল, নতুন বন্ধু, নতুন বই খাতা, সব কিছু পেয়ে আমি একেবারে খুশিতে শেষ হয়ে যাচ্ছিলাম। এমন করেই অনেক দিন চলতে থাকলো। আমি ক্লাস 1-এ তখন। দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছিল। একদিন খুশি মনে ড্রাইভার আঙ্কেলের সাথে বাসায় আসছিলাম। তার মন খারাপ দেখলাম, কিন্তু কিছু বললাম না। বাসায় আসার পর দেখলাম বাসার মানুষ ভরা। এত মানুষ কেন আমি বুঝলাম না। আমি সবার দিকে তাকাচ্ছি, আর সবাইও আমার দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে আছে। হঠাৎ সামনে দেখলাম আম্মু মৃত মানুষের খাটিয়া দেখে ধরে কাঁদছে। আমি দৌড়ে তার কাছে গেলাম। খাটিয়ার উপর সাদা কাপড়ে মোড়ানো একজনকে দেখলাম। আমি আস্তে মাথার উপর থেকে কাপড়টা সরলাম। দেখলাম আমার বাবা ওখানে। আমি ছোট হলেও বুঝতে পারতাম আমার বাবা আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে, কারণ আমি অনেক মৃত ব্যক্তিকে খাটিয়ায় দেখেছি। আমি তখন সাথে সাথে জ্ঞান হারালাম। 2 ঘন্টা অজ্ঞান ছিলাম। জ্ঞান ফিরতেই আমি দেখি বাবাকে সবাই গোসল করাচ্ছে।
আম্মু তখনও কান্না করছে। আমি আম্মুর কাছে গেলে আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে, কিন্তু আমি তখনও বুঝিনি ওটা ছিল আমার পাওয়া আমার মায়ের শেষ স্পর্শ। তারপর সবাই আস্তে আস্তে বাড়ি চলে যায়। 2 মাসের মধ্যে আমরাও স্বাভাবিক হই, কিন্তু আম্মু মাঝে মাঝে পাগলামি করতো। আমি তখন ভয়ে লুকিয়ে থাকতাম। চাচু গিয়ে তাকে সামলাতো। তখন থেকে যে আস্তে আস্তে একে অপরের কাছে আসে আমি তা বুঝতে পারিনি। মহিলা মানুষ কতদিন আর পুরুষের স্পর্শ ছাড়া বাঁচতে পারে, তাই হয়তো তাদের এত কাছে আসা। সবটা আমার অগোচরেই চলছিল। হয়তো আমার সামনে ছোট ছিলাম তাই বুঝতে পারিনি। একদিন আমাকে চাচু স্কুলে আনতে গিয়েছিল। আমি তো খুব খুশি ছিলাম। তখন হঠাৎ করে আসার পথে বলল, রহিমা, বলো চাচু। তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না মা? হ্যাঁ অনেক। তুমি তোমার আম্মুকে অনেক ভালোবাসো তাই না? ইয়েস, আম্মু হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট আম্মু। গুড। তাহলে আমি যদি তোমার আম্মুকে বিয়ে করি তাতে কি তোমার কোনো প্রবলেম হচ্ছে? রুহি তখন পা থমকে দাঁড়ায়, মাথা তুলে চাচুর দিকে তাকায়। ছোট ছিল, তবে এতটাও ছোট ছিল না যে বিয়ে মানে কি বুঝবে না। ওর তখন মনে পড়ে ওর বন্ধু স্বাধীনের কথা। ওর মা ওকে রেখে ওর বাবা অন্য কোথাও চলে যায়। তারপর ওর মা আরেকটা বিয়ে করে। একবারও স্বাধীনের কথা ভাবলো না। ওর নতুন বাবা ওকে একটুও ভালোবাসে না। ওকেও যদি ওর চাচু ভালো না বাসে তখন কি হবে? তারপর মনে পড়লো চাচু তো অনেক অনেক ভালোবাসে, তাই পরেও ভালোবাসবে। তাই সে হেসে চাচুকে বলে, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসতে হবে, কিন্তু আর চকলেট দিতে হবে। ওর চাচু হাসি দিয়ে ওকে কোলে করে গাড়িতে ওঠায়। ওর মা উৎকণ্ঠায় ছিল রুহি কি বলে তার জন্য। ওরা আসার পর বলে, আকরাম কি বললো ও? আমাদের লাইন তো পুরো ক্লিয়ার, তোমার মেয়ে মত দিয়েছে। মুনমুন খানও তখন খুশিতে আত্মহারা। তারা ঠিক করলো তারা আজকেই বিয়ে করবে। বিকালে কাজে ডেকে তার নিকট কিছু আত্মীয় ডেকে তারা বিয়ে করে। কেউ কেউ বাঁকা চোখে দেখে, কিন্তু কিছুই বলেনি। সবাই নিজের মধ্যে বলা বলি করছে পরলোকী ব্যাপার, এরাই ভালো বুঝবে। এমন কাণ্ডে তো কোথাও দেখিনি, কিন্তু কেউ মুখ ফুটে কিচ্ছু বলল না। সবাই জানে এই আকরাম কেমন মানুষ, শুধু নিজের বাসায় ভদ্রলোক সাজে। রুহিও তখন চরম খুশি, তার খুশি যেন ধরে না। কিন্তু বোকা রুহি বুঝতে পারল না সে নিজের জীবনে কত বড় বিপদ ডেকে এনেছে। আস্তে আস্তে সবাই চলে গেল, শুধু রয়ে গেল রুহি, মুনমুন খান, আকরাম খান। রুহিকে ওরা খাইয়ে রুমে পাঠালো ঘুমাতে। নিজে কিচেনের কাজগুলো করছে। রুহিও লক্ষ্মী মেয়ের মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। তখনই কিচেনে আকরাম খান প্রবেশ করে। মুনমুন খানের পেছন থেকে জড়িয়ে ধরে নিজের দিকে মিশিয়ে নেয়, তার স্পর্শকাতর জায়গায় হাত। কি করেছো তুমি? রুহি আসবে? কখনো না, তোমার মেয়ে ঘুমিয়েছে। তারপর তাকে নিয়ে নিজের রুমে চলে যায়। রুমের লাইট নিভিয়ে 2 মানব মানবী আদিম খেলায় মেতে ওঠে। ওপাশের ঘরে যে এক বাচ্চা শিশু আছে সে বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। পরদিন সকালে মুনমুন খান রুহিকে রেডি করতে থাকেন স্কুলের জন্য। আজকে তাকে নিয়ে তার বাবা অর্থাৎ চাচু যাবে, এটা নিয়ে খুব এক্সাইটেড। রুহি রেডি হয়ে কাছে আসতে আকরামের চেহারায় বিরক্তি ফুটে উঠল। রুহি দেখলো কিন্তু পাত্তা দিল না। সে তাকে নিয়ে যেতে বায়না ধরালো। তারপর তারা দুজনেই বেরিয়ে গেল। সব ক্লাস শেষে যখন বাইরে অপেক্ষা করতে লাগলো তখন ড্রাইভার আঙ্কেল আসলো। তুমি কেন আসলে? বাবা কোথায়? সে আসবে না বুড়ি। কেন আসবে না? কাজে বিজি? হ্যাঁ চলো তুমি আমার সাথে। গাড়িতে উঠে তারা বাসায় ফিরল। রুহিকে গেটে নামিয়ে ড্রাইভার চলে গেল গাড়ি যথা জায়গায় রাখতে। বাসায় ঢুকেই রুহি মায়ের ঘর থেকে গলার আওয়াজ পাচ্ছে। দৌড়ে সেখানে গেল। তোমার ওই মেয়েকে আমার থেকে দূরে রাখলে বুঝবে, এত ন্যাকামি আমার সহ্য হয় না। কি বলেছো তুমি? ও তো তোমারও মেয়ে। না না, ও আমার ভাইয়ের মেয়ে। ওর বাপ আগে মরলে আর ওর মায়ের জায়গায় অন্য কোনো মহিলা হলে তাদের জায়গায় হয়তো রাস্তায়, বুঝছো? নেহা, তুমি বলে এখনো আছো, এখন এই প্রপার্টির সব কিছু আমার, বুঝেছো? আমাকে খুশি করো তো স্বর্গীয় সুখ পাবে। বদ্ধ ঘরে কথাগুলো জোরে জোরে বলার জন্য বেশ ভালোভাবেই বাহির থেকে শোনা গেল। রুহির বুঝতে অসুবিধা হয়নি যে কথাগুলো তাকে বলা হচ্ছে। সে আস্তে ওখান থেকে সরে যাওয়া শুরু করলো। পিছন ফিরে দেখলো ড্রাইভার আঙ্কেল দাঁড়ানো। তাকে দেখে দৌড়ে তার কাছে গেল। সে রুহিকে কোলে তুলে তার চোখের পানি মুছে দিল। কাঁদে না আম্মা, তুমি কত সাহসী বলো। একদিন তুমি অনেক বড় হবে আর সবাইকে দেখিয়ে দেবে। এতটুকু বলে রুহি রিনি আর তার মায়ের দিকে তাকালো। তাদের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। রুহি তা দেখে হেসে বলল, তোমরা এত কাঁদো কেন? এরপর যা আছে তা কি শুনবে না, নাকি শুনতে চাও না? রিনি এসে রুহিকে জড়িয়ে ধরল। আরে বোকা মেয়ে, কাঁদছিস কেন? আমি এখন আর কাঁদি না, দেখিস না?
হঠাৎই দরজায় টোকা পড়ল। কে? কাকিমা আমি। দরজা খুলতে খুলতে রিনির মা বলল, ও ইমরান, এ সময় হঠাৎ? কি ওই মানে আসলাম, এ ব্যাগটা ধরো তো। কি আছে এতে? মাছ আর তরকারি। এ বাবা, এসব তুই আনলি কেন? লোকে কি বলবে? তোর সব জিনিসের উপর আমাদের হক নেই। তা হোক, যেভাবে হয়েছে সে কাজটাই আগে করো। রিনির মা ইমরানের কথায় মানে বুঝতে না পেরে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আয় ভেতরে আয়। রুদ্রকে দেখেছিস? ও তো রাতুলদের সাথে খেলছে। কেন, কি লাগবে নাকি? কোনো কাজ লাগবে আমাকে বলেন। রিনি এবার চরম বিরক্তি নিয়ে বলল, মানুষের বাড়ি পড়ে থাকা ছাড়া আপনার আর কোনো কাজ নেই না? রিনাই, থামো মা, তুমি মা। হঠাৎ ইমরানের চোখ রুহির দিকে গেল, বলল, আরে ম্যাডাম, আপনি এখানে যে গরিবের গ্রামে কি মনে করে? ইমরান খুব সাবলীল ভাবে হেসে কথা বলছে, কিন্তু রুহি তো জান যায় যায় অবস্থা। এই লোক যখন চিনতে পেরেছে তখন নিশ্চয়ই সিরহানের কানে কথাটা উঠবে। আপনি রুহিকে চেনেন কিভাবে? আরে তুমি বলো কি, চিনবো না? উনি তো আমাদের মেয়রের স্ত্রী। রুহি চমকে উঠল, অসহায় মুখ করে ইমরানের দিকে তাকালো। মনে মনে হলো এখন চোখ দিয়ে পানি পড়বে। ইমরান অস্বস্তি নিয়ে বলল, আপনি এমন করছেন কেন ম্যাডাম? কোনো সমস্যা হয়েছে? আমি স্যারকে ফোন দেব? না। রুহি জোরে চিৎকার দিয়ে বলল। ইমরান কি হলো বুঝতে না পেরে হতবাক হয়ে গেল। রিনি রুহির অবস্থা বুঝতে পেরে বলল, দেখুন, আপনি জিজুকে কিছু বলবেন না, তাহলে কিন্তু আপনার একদিন কি আমার যতদিন লাগে। হোয়াট, কি বলছেন এইসব? মাথা ঠিক আছে তো তোমার? হ্যাঁ ঠিক আছে, এবার আপনি বের হন। আপনার লজ্জা করে অন্যের বাসায় আসতে? প্লিজ থাম তোরা। দেখুন ভাইয়া, আমি জানি না আপনি কে। হয়তো আপনি আমায় দেখেছেন, কিন্তু দয়া করে আপনি সে মেয়র সাহেবকে বলবেন না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কিন্তু আপনি এখানে কেন? আমি তাকে ছেড়ে চলে এসেছি। কি? কিন্তু কেন? সে অনেক কথা, কিন্তু আপনি আমার এই উপকারটা করুন। আচ্ছা, আপনি যখন বলছেন তাহলে আমি তো এই করবো, টেনশন করবেন না কোনো। আচ্ছা। হঠাৎ ইমরানের ফোনে একটা কল আসলো। সে রুহি আর রিনির দিকে তাকালো। সারান স্যার ফোন দিয়েছে। কি কি? কিন্তু কেন? আপনি প্লিজ ধরবেন না, ওনাকে বলবেন না আমার কথা। না, আপনি ধরবেন। তারা কি পরিকল্পনা করছে তা জানতে পারবো। কিন্তু রিনি, উনি যদি কিছু বুঝতে পারে? থামাগে, আপনি ফোনটা স্পিকারে দিন। ইমরান, তুমি কি তোমার বাড়িতে আছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বাড়িতেই। কিন্তু কি হয়েছে বলুন। তোমাদের ওখানে একটা মেয়ে আছে, সারিনদের ফ্রেন্ড, নাম রিনি, তুমি চেনো? ইমরান রিনির দিকে তাকালো। রিনি ইশারায় হ্যাঁ বলতে বলল, হ্যাঁ স্যার চিনি, কিন্তু কেন? না কিছু না, আমরা আসছি। রোডে থেকো তুমি, আর কাউকে জানানোর দরকার নেই। ও ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলেই ফোন কেটে দিল। তারপর ওদের দিকে তাকালো। বুঝেছিস আমি কেন কল রিসিভ করতে বললাম? আপনি কে, যার জন্য মেয়র সাহেব আপনাকে এত কিছু বলল? আমি এখানকার চেয়ারম্যানের ছেলে, আর বাবার স্যারকে দলের লোক। সে শুধু আমার স্যারের ভীষণ শখ আছে। ও আচ্ছা, কিন্তু এখন কি হবে? সিরহান তো এখানে এসে আমাকে পেয়ে যাবে। না, পাবে না। চল আমরা নদীর কাছে যাই, ওখানে ঘাটে বসে থাকবো। আর মনে হয় না জিজু ওখানে যাবে। না, তুমি এখানে যাবে না, আমাদের বাড়িতে চলো। তুমি ম্যাডামকে নিয়ে পিছনের রাস্তা দিয়ে আমাদের বাড়িতে যাও। আমি মাকে ফোন করে বলে দিচ্ছি তাড়াতাড়ি স্যারের রুম দরজা খুলতে। তুমি ম্যাডামকে নিয়ে ওইখানে থাকবে। তারপর আমি যখন মেসেজ দিব তুমি তোমার বাড়িতে চলে আসবে, কারণ স্যার নিশ্চয়ই তোমাকে খুঁজবে। আর স্যার সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করবে, একটু ঘাবড়াবে না, তাহলে স্যার সন্দেহ করতে পারবে। আমি কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু সব ঠিকঠাক পারবো তো? পারতে হবে তোমাকে। আর একটা কথা, বাড়িতে আসার সময় তোমাদের গ্রামে কেউ দেখেছে? না, তেমন কেউ না। শুধু ধান কাটার জন্য যে শ্রমিকরা এসেছে তারা দেখেছে, কারণ অত সকালে কেউ রাস্তায় ছিল না। তারা রোদ ওঠার আগে কাটতে এসেছিল। ও গুড, তাহলে আপনি ম্যাডামকে নিয়ে চলুন। আমি তোমার মেসেজের সাথে সাথে বাড়িতে চলে আসবো। আচ্ছা। আপনারা আমার জন্য কত করেছেন, আমি আপনাদের কাছে সম্পূর্ণ কৃতজ্ঞ থাকব। এখন এসব ইমোশনাল কথা ছাড়, যেতে হবে তো। আর আপনি চাচিকে ফোন দিয়ে বলে দিন। ওকে, আমি বলেছি। আর এখানে আসলে স্যার আসলে বলবে কাকা এসেছে, পরে আসবো। কিছু খেয়ে তো যা।
এখন না, আল্লাহ হাফেজ। বলেই ইমরান চলে গেল বাইকে চড়ে। তাহলে চল আমরা। হ্যাঁ। বাড়ির পিছন থেকে ছোট একটা সাঁকো পেরিয়ে একটা হালকা গাছপালায় ভরা জঙ্গল পেরিয়ে তারা ইমরানদের বাড়ি পৌঁছায়। সামনে থেকে আসলে এত সময় লাগতো না, তখন 5 মিনিটের পর। যেতে যেতে রুহি বলল, আচ্ছা তোরা থাকিস ভোলায়, তাহলে এখানকার গ্রামের চেয়ারম্যান হয়ে ইমরানরা বরিশালের মেয়রের দলের লোক কিভাবে? ওহ, তোকে তো বলা হয়নি। কাকাদের গ্রামের বাড়ি বরিশালে ছিল। কাকা কাকিকে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু কাকার সাথে পরিবারের তা মেনে নেয়নি, তাই তারা এখানে চলে আসে। এটা কাকির বাপের বাড়ি, তাতেও কাকা ঘর জামাই থাকতে রাজি হয়নি, তাই আবার জায়গা কিনে এখানে বাড়ি করে। তারপর রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। ভালো ভালো কাজ করার জন্য মানুষ অল্পতেই তাকে পছন্দ করতে থাকে। আর তার নিজেরও ব্যবসা ছিল, তাই টাকার অভাব হয়নি। এরপর তো সবাই তাকে চেয়ারম্যানের পদে জন্য দাঁড়াতে বলে, কিন্তু আগে চেয়ারম্যান সে কিছুতেই তাকে দাঁড়াতে দিবে না, কারণ সে তাহলে সরকারের টাকা লুট করতে পারবে না। কিন্তু গ্রামের মানুষ তা হতে দেয়নি, তাই সবাই মিলে আগে যে চেয়ারম্যান ছিল তাকে পিটিয়ে গ্রাম ছাড়া করে। এরপর তার পরিবারও রাতের আধারে পালিয়ে যায়। তারপর নির্বাচনে দাঁড়ালো কাকা, চেয়ারম্যান হয়। 5 বার তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে, কিন্তু কাকি একটু না করেছিল রাজনীতি করতে, কিন্তু পরে কাকার আগ্রহ দেখে আর কিছু বলেনি। আর জিজুদের সাথে তাদের পুরনো সম্পর্ক। জিজুদের গ্রামের বাড়ি আর কাকাদের বাড়ি এক জায়গায়, তাই জিজুদের সাথে তাদের সম্পর্ক আছে। রাজনীতি করে তো তাই। ওরে বাবা, এত কাহিনী! তুই কিভাবে জানলি? এখানকার সবাই জানে এসব কথা। আচ্ছা, এটা তোর দাদি বাড়ি না? তাহলে তুই কাকা কাকি কেন বলছিস? আরে পাগল, কি যে বলিস! এটা এখানে আমাদের কেউ হয় না। বাবা আমাদের ছেড়ে যাওয়ার পর আত্মীয়দের রোষে মুখে পড়ে মা। মামা বাড়ি, দাদা বাড়ি, কোথাও গিয়ে শান্তি পাচ্ছিল না। তারপর আমাদের 2 ভাই বোনকে তো বেচে দিতে বলেছিল মামারা, কিন্তু মা সেটা উপেক্ষা করে পালিয়ে এখানে চলে আসে। তারপর কাকারা আমাদের আশ্রয় দেয়, আর মা ও তার সোনাদানা নিয়ে এসেছিল। এখানে আসার পর কাকির সাথে গ্রামের মহিলাদের জন্য কাজ করে, মানে বুটিকের কাজ, সেলাইয়ের, 3 পিস, নকশিকাঁথা এসব। ও হ্যাঁ, তোকে তো বলাই হয়নি, কাকি গ্রামে 35 জন মহিলাদের নিয়ে কাজ করে, তারপর সেগুলো অনলাইনে সেল করে। তার ইমরান ভাই অনলাইনে সবটা দেখাশোনা করে। আরও কয়েকজন ছেলে মিলে ডেলিভারি দিয়ে আসে। যেহেতু আমরা তাদের কেউ হই না, তাই তাদের কাকা কাকি বলি। আর আমরা যে বাড়িতে আছি দেখেছিস, ওটা ইমরান ভাইদের জায়গায়। মা তার কষ্টের টাকা জমিয়ে ওদের কাছে থেকে জমিটা কিনেছে। ও, তাহলে মনে হচ্ছে ওনারা খুবই ভালো মানুষ। কিন্তু তোরা বাবার খোঁজ করিসনি? হ্যাঁ, মা গিয়েছিল তো দাদা বাড়ি, তখন গিয়ে দেখে বাবা তার নতুন বউ নিয়ে আছে। মা একা ছিল, তাই চুপচাপ চলে এসেছে। এসে কাকাকে জানালে সে তালাকের ব্যবস্থা করে এবং নগদ 3 লাখ টাকা আদায় করে। তারপর মামার বাড়ি গিয়ে মায়ের নামে যা কিছু আছে তা মামাদের কাছে চড়া মূল্যে বেচে দেয়। যেহেতু গ্রামের জমি, তাই ওটা দাম নেই। মায়ের নামে অল্প কিছু ছিল, তা থেকেই 2 লক্ষ বের হয়। তারপর এই 5 লাখ টাকা মা ব্যাংকে রেখে দেয়। তারপর মায়ের অসুখের সময় যখন টাকার দরকার হয়, তখন সেটা ভাঙতে চেয়েছিলাম, কিন্তু মা দিব্যি দিয়ে তা ভাঙতে মানা করে, আমাদের 2 ভাই বোনের ভবিষ্যৎ আছে ভেবে। তারপর তো তুই আমার কান্না দেখে টাকা দিলি, সেটা দিয়ে অপারেশন হয়। কিন্তু মা ইমরান ভাইদের আগে কি জানায়নি, তাই কাকি একটু রাগারাগি করে। তারপর হসপিটালের টাকা তারা দেয়।
যাক, যা হয় ভালোর জন্যই হয়। তোদের একটা পরিবার গেছে তো কি হয়েছে, পুরো গ্রাম তোদের পাশে আছে। হ্যাঁ, ঠিক বলেছিস। এই তো আমরা চলে এসেছি। কাকি, ও কাকি, দরজা খুলুন। এসেছিস মা? আয় তাড়াতাড়ি ভিতরে যা, ঝুমুর আছে, তোদের নিয়ে যাবে। আমার কাজ আছে। সিমরান আসবে নাকি? রুহি ঝুমুরকে দেখে ভয় পেল। সে যদি শিরহানকে বলে দেয়, রিনি তা দেখে বলল, তুই ওকে নিয়ে চিন্তা করিস না, ও এখানে কাজ করে। কাকিদের ওপর কিছু করলে কাকি ওকে দেখে নেবে, এত ভাবিস না তো। আচ্ছা। তখন ইমরানের মেসেজ আসলো। শোন, ইমরান ভাই মেসেজ দিল, আমি যাই। আচ্ছা। কেমন আছো ইমরান? এই তো স্যার ভালো। তাহলে চলুন যাওয়া যাক। আচ্ছা চলো। রিনিদের বাড়ির সামনে এসে শিরহানরা দাঁড়ালো। রিনি বাড়িতে আসো? বের হতে হতে রিনি বলল, এত জোরে ডাকছো কেন ইমরান ভাই? শিরহানের দিকে চোখ ঘুরিয়ে বলে, এ কি জিজু, আপনি এখানে? রুহি কোথায় বলো? ও তোমার কাছে আছে তাই না? এমা, কি বলছেন আপনি? ও আমার কাছে কেন আসবে? আমি জানি রুহি বাসা থেকে চলে গেছে, আমাকে শারিন বলেছে, কিন্তু এর মানে এই না যে সে আমার কাছে আছে। আপনি তাকে রাখতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। চুপ করো তুমি, প্লিজ চুপ করো। সত্যি করে বলো রুহি কোথায়? আরে আজব, আমি কি জানি? শিরহান সিয়ামের দিকে ইশারা করে ভেতরে যেতে বলে। সিয়ামও দৌড়ে চলে যায়। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে হতাশ হয়ে বাইরে চলে আসে। ইশারা করে ভাইকে বলে যে পায়নি। শিরহানও হতাশ হয়, কিন্তু পরক্ষণেই বলে, এখানে না আছে, অন্য কোনো ঘরে থাকতে পারে। কোথাও তো একটা ঘাপটি মেরে আছে হয়তো। চলো সবগুলো ঘর দেখি। ভাই তোমার মাথা ঠিক আছে? মানুষ কি ভাববে তাতে? আই ডোন্ট কেয়ার, আমার সব ঘর দেখা চাই না। প্লিজ আপনি থামুন, এভাবে ঘরে খুঁজতে ঠিক হবে না। এখানে অনেক মানুষ আছে, তারা উৎস দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনি মনে হয় তারা এখন সার্কাস দেখতে এসেছে। আর ম্যাডাম এখানে নাই, তাক তো আমি চিনি। আমি কি আপনাকে মিথ্যা বলতাম? এবার শিরহান একটু শান্ত হয়। এবার তাহলে আমাদের বাড়িতে চলুন, কিছু একটা মুখে তুলে আসবেন। তার দরকার নেই, সিয়াম চল। স্যার প্লিজ। না, আমার অনেক কাজ আছে। তোমার বাবাকে আমার সালাম দেবে। হেঁটে কিছু দূর যেয়ে আবার ফিরে এসে রিনিকে বলল, ওর খোঁজ পেলে তুমি আমাকে জানাবে কিন্তু। আচ্ছা। আবার হেঁটে গিয়ে দৌড়ে এসে বলে, তোমাকে আমি বড় পুরস্কার দেব কিন্তু। আচ্ছা। সিয়াম এবারে কাছে এসে বলে, ভাই কি করছো তুমি? পাগল হয়ে গেছো? চলো এক্ষুনি। তারপর তারা চলে গেল। ইমরান আর রিনি দুজনের দিকে তাকিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলল। ইমরান রিনি দুজনের দিকে তাকিয়ে হেসে দিল। যাক বাবা, অনেক কষ্ট পাঠাতে পেরেছি। হ্যাঁ, কিন্তু ম্যাডাম এমন কাজ করছে কেন? তারপর রিনি সব বুঝিয়ে বলল, এত কিছু হয়েছে, কিন্তু তোমাদের তো দেখে বোঝা যাচ্ছে না তোমাদের ভিতরে এত কিছু হয়েছে। হ্যাঁ, এবার চলুন রুহিকে নিয়ে আসি। আচ্ছা চলো, কিন্তু সব ব্যাপারটা তারা তাদের ছেড়ে থাকুক সিদ্ধান্ত নিলে। যেখানে নিজের সম্মান নেই সেখানে আমিও থাকতে পারতাম না। রুহি কিভাবে থাকবে? সম্মান থাকলে জীর্ণ কুটিরেও একসঙ্গে থাকা যায়, আর না থাকলে বড় অট্টালিকাতেও সম্ভব হয় না। কিন্তু স্যার দেখুন, মনে হলো যে খুব কষ্টে আছে। ম্যাডামকে অনেক ভালোবাসে বিদায় হয়। কাছে থাকলে কেউই হীরার মূল্য বোঝে না, দূরে গেলে তাকে হাজার কোটি দামি মনে হয়। আপনার স্যারের অবস্থাও তাই। কিন্তু সমস্যা নেই, কয়েকদিন পর রুহিকে ভুলে যাবে আর মৃদুলা আপুকে বিয়ে করে নেবে। পুরুষ মানুষ আবার নারী সঙ্গ ছাড়া থাকতে পারে নাকি? এটা তুমি ভুল বলো না, পুরুষ কিন্তু এক নারীতে আসক্ত হয়। একটু আস্ত স্বরে বলল, যেমন আমি। হ্যাঁ, কিছু বললেন? কই না তো, তাড়াতাড়ি চলো, ম্যাডামকে নিয়ে আসি। আচ্ছা চলেন। ইমরানদের বাড়িতে যাওয়ার পর ইমরানের মা সাইলা বেগম তাকে জিজ্ঞেস করে, তুই একা? সিরহান কই? চলে গিয়েছে মা, কি জানি তাড়াতাড়ি আছে। ও, কিন্তু আমি যে এত কিছু রান্না করলাম। মেহমান আছে তো, তাদের নিয়ে খাইয়ে চলো। তখনই রিনি বলে, এমা, না না কাকি, মাও বাড়িতে রান্না করেছে। এখানে খেলে বাড়ির ভাত তরকারি সব নষ্ট হবে। আচ্ছা না খাস, কিন্তু আমি বক্স করে দিচ্ছি, নিয়ে যা। আজকে তোর পছন্দের চিংড়ি মাছ রান্না করেছি, খাবি কিন্তু।
কথাটা বলে সায়লা বেগম চলে গেল সব কিছু আনতে। তারপর 3-4টা বক্স ভরে সব নিয়ে এসেছে। এ কি কাকি, আমি তো কিছু নিব কিভাবে? তো নিতে হবে না, ইমরান দিয়ে আসবে। ততক্ষণে ইমরান রুহিকেও ডেকে নিচে আনলো। তারপর ইমরানের মায়ের সাথে কথা বলে চলে গেল। রাস্তায় চলতে চলতে রুহি বলল, ইমরান ভাই একটা কথা বলবো। এটা কেন? হাজারটা বলুন ম্যাডাম। আগেই ম্যাডাম ফ্যাডাম বাদ দিন, এসব আমার পছন্দ না। আমি আপনার ছোট বোনের মতো। আচ্ছা, আপনি আজকে বিকেলে আমাকে একটা ফোন এনে দেবেন, আমি টাকা দিয়ে দিব। আর কোটিং কি? আচ্ছা আনবো। তখন রিনি বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।